হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা আগের ভিডিওতে সেট 1 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করেছিলাম। তো এবারে সেট 2 এর কিছু নিউমেরিক্যালস এর হিন্টস আমি দিচ্ছি তাপ সঞ্চালন অধ্যায় থেকে। সেগুলো ক্যালকুলেশন করে তোমরা মিলিয়ে নেবে কিভাবে অঙ্কটা হচ্ছে আর অ্যানসার মিলছে কিনা আমাকে জানাবে। তো আমরা এই ভিডিওতে খুব কুইকলি আমরা সেট 2 একই টাইপের অঙ্কগুলোকে কিছুকে বাদ দিয়ে ডিফারেন্ট টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা করে নেব। তো তোমরা ক্যালকুলেশন পার্টটা করবে। তো সবচেয়ে প্রথমে সেট 2 প্রথম অঙ্ক থেকে শুরু করা যাক, কারণ এরকম অঙ্ক আমরা কিন্তু অনেকগুলো করেছি। শুধুমাত্র জাস্ট বলার জন্য বলছি, কারণ হচ্ছে এরকম অঙ্ক আমরা করেছি সেট 1 স্পেশালি। তো সেট 2 যেটা প্রথম অঙ্ক রয়েছে সেখানে দেখবে ডি রয়েছে মিলিমিটারে। তো ডি অর্থাৎ আমাদের বেদ যেটা, আর থিটা 2 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। থিটা 1 রয়েছে কত? -5 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের ক্ষেত্রফল রয়েছে 2 × 2 মিটার স্কয়ার রয়েছে। তো এটাকে আমরা সিজিএস এ করে নেব, কারণ সবগুলো সিজিএস এ করতে হবে। আর টাইম রয়েছে 24 ঘন্টা। তো এগুলো তোমরা পারবে, আমি শুধু একটা বোঝানোর জন্য বলছি। 24 × 3600 কে এর ভ্যালু দেখো সিজিএস এ রয়েছে। তো তোমরা কাজ করবে এই ফর্মুলায় বসিয়ে, আমি আর বসাচ্ছি না। তোমরা সেট 1 এবং অনেকগুলো অঙ্ক করা হয়েছে, এখানে বসিয়ে কে বের করা আগে, ফাইন্ড কে, দেন কে তো দেওয়া আছে, কিউ বের করা হলো, তাপের পরিমাণ। এবারে বলা হয়েছে কত কয়লা রয়েছে, কিন্তু প্রশ্ন দেখো বলা রয়েছে 800 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কয়লা যেটা লাগে, তাহলে 800 ক্যালোরি ঐকিক নিয়ম প্রয়োগ করলেই হবে। উৎপন্ন করতে কত কয়লা? না 1 গ্রাম। তাহলে এবার ভেবে দেখো কিউ বেরোবে কিছু একটা ক্যালোরি, তাহলে 800 ক্যালোরিতে কত গ্রাম? যত ক্যালোরি বেরোবে, যত ক্যালোরি তাপ বেরোবে তত ক্যালোরিতে কত গ্রাম। তো আমরা ক্যালকুলেশন করে যেটা দেখেছি, আমরা পাচ্ছি 103680 গ্রাম। অর্থাৎ কেজিতে করলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করে যেটা আমি পেয়েছি 103.68 কেজি। তো আমাদের উত্তর যদি দেখা হয়, উত্তর সেটাই রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। একই ভাবে তোমাদের পরের প্রশ্নটাও তাই রয়েছে। আমি সব ডেটা বসাচ্ছি না, শুধুমাত্র একটা কথা বলি। এখানে 1 মিনিটে কোশ্চেন নাম্বার 2 তে যেটা রয়েছে, তো একই রকম অঙ্ক আমরা সেট 1 এও করেছি। তো শুধু জাস্ট আমি একটু হিন্টস দিই। এখানে প্রশ্নে বলা রয়েছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে বর্গ সেমিতে, বের মিলিমিটারে রয়েছে, সেটাকে সেন্টিমিটারে করে নেবে, কে এর ভ্যালু সিজিএস এ রয়েছে, থিটা 2 - থিটা 1 টা বের করতে হবে। তো ফর্মুলা এটাই থাকবে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি কিউ এর ভ্যালু নিয়ে। তো সেই ক্ষেত্রে বলি টাইম হচ্ছে 1 মিনিট। তো টাইম যদি 1 মিনিট হয় তাহলে সেকেন্ড হচ্ছে 60 সেকেন্ড। আর কিউ এর ভ্যালুতে আসি, কিউ এর ক্ষেত্রে এখানে যেটা রয়েছে সেটা কত না 1 মিনিটে 1 গ্রাম স্টিম। তো আমরা জানি জলের বাষ্পীভবনের নির্গত 500 ক্যালোরি পার গ্রাম। তার মানে কত হবে এটা? তাহলে 540 ক্যালোরি। তাহলে দেখো কিউ এর মান পেয়ে গেলাম, কে রয়েছে, এ রয়েছে, টি রয়েছে, ডি রয়েছে। তাহলে ইজিলি ফর্মুলায় বসিয়ে ফাইন্ড থিটা 2 - থিটা 1 এই ভ্যালুটাই জিজ্ঞেস করেছে, যত ডিগ্রি সেলসিয়াস হবে। আমরা বসিয়ে যেটা পেয়েছি সেটা বলে দিই 0.012 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে করবে তোমরা। কোশ্চেন নাম্বার যেটা 3 রয়েছে সেম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3 যেটা সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 2, এই ক্ষেত্রেও থিটা 2 - থিটা 1 চেয়েছে। জাস্ট থিটা 2 - থিটা 1 করতে হবে। শুধু একটা কথা এখানে বলে দিই, এইখানে রয়েছে 32, কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে 32 কেজি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টা কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 32 কেজি, শুধুমাত্র এমটাকে একটু ঠিক করে নেবে। 32 কেজি গ্রামে করে নেবে। আর তোমরা জানো
1 গ্রামে তাপ লাগে কত 540 ক্যালোরি জলের বাষ্পীভবনের তাপ। তো সেটা তো বসিয়ে নেবে, তার মানে Q ইকুয়ালস টু যেটা জানাবে আমাদের, যেহেতু ফর্মুলাতে তো Q থাকে, তো Q যেটা জানাবে সেটা হচ্ছে 532,000 ক্যালোরি। এটা করতে হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তো এটা একটু অনেকই প্রবলেম হয়, তো আমি একটু হিন্টস তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা জলাধার রয়েছে, তো জলাধারের ক্ষেত্রফল নিয়ে কিছু বলা নেই। তো জলাধারে তোমরা কাজ করবে, সেটা হচ্ছে জলাধারের ক্ষেত্রফল a ধরে নেবে। এবারে ধরো সিজিএসি ধরে নাও, a বর্গ সেমি ধরে নেবে। তো এবারে 5 মিনিটে কত গ্রাম জল বাষ্পীভূত হবে যদি আমরা ভাবি, তো এখানে প্রশ্ন একটা জিনিস লক্ষ্য করে দেখো, 1 সেমি নামতে থাকে হাইট, তার মানে ক্ষেত্রফল পেয়ে গেলাম, উচ্চতা 1 সেমি, তাহলে আয়তন কত হবে 1 ইনটু এটা, ঠিক আছে। এইবারে তার মানে কত গ্রাম জল বাষ্পীভূত হচ্ছে, তাহলে কত গ্রাম, সিজিএসি বলছি আমরা a গ্রাম। এইবারে a গ্রাম জলকে বাষ্পীভূত করতে, তাহলে a গ্রাম জলকে বাষ্পীভূত করতে তাপ কত লাগবে, আমরা জানি Q সমান mn, তাহলে a ইনটু 540 ক্যালোরি। এবারে আমরা জিজ্ঞেস করেছে তলদেশের তাপমাত্রা কত, কিংবা তলদেশের নিচের তাপমাত্রা কত। তো Q ইকুয়ালস টু কত, a তলদেশের তাপমাত্রা যদি থিটা হয়, বাষ্পীভবন মানে 100 ডিগ্রি সেলসিয়াস হবে, আর নিচে d থাকবে, আর এখানে টাইম t। তো এই ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে, আমাদের যদি ডেটাগুলো দেখা হয়, তো এই ডেটাগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি টাইম কিন্তু বলা রয়েছে, সেটা হচ্ছে কত 5 মিনিট। তবে 5 মিনিট অর্থাৎ 300 সেকেন্ড, সেটা বসিয়ে নেবে। তারপর তোমরা লক্ষ্য করে দেখো বাকি সব মানগুলো দেওয়া রয়েছে। Q এর মান রয়েছে a * 540, তোমরা বলবে স্যার এর মান নেই, কোনো অসুবিধা নেই, এদিকেও তো a রয়েছে, তো উভয় পক্ষে a কিন্তু কেটে যাবে, সেখান থেকে তোমরা ইজিলি থিটা পেয়ে যাবে। থিটা পেয়ে গেলেই তোমার উত্তর হয়ে গেল। থিটা আমরা পাচ্ছি 107.5, তোমরা চেক করে দেখতে পারো। নেক্সট যে প্রশ্ন আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7 আলোচনা করব। এটা আমাদের কাজের অঙ্ক হতে পারে। তো কোশ্চেন নাম্বার 7 তোমরাই করবে। আমি শুধু একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, থিওরি পড়ার সময় আমরা এইটা প্রয়োগ করেছিলাম যখন যুগ্ম পাত ধরে করেছিলাম। আমি যদি তিনটে পাত ধরি, আর যেখানে কে ছিল তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, তো এইখানে দেখো আমরা এই ফর্মুলা ইউজ করেছিলাম, অর্থাৎ এটা প্রমাণ করেছিলাম অ্যাকচুয়ালি। তাহলে এইটাকে যদি একটু মনে করি, দুটো হলে তৃতীয়টা লিখতে হবে না। তো এখানে সব মানগুলো দেওয়া রয়েছে, শুধু কে বের করতে হবে। কারণ হচ্ছে এই x1 x2 x3 রয়েছে 2, আর এই যে k1 k2 এগুলো প্রত্যেকের ভ্যালু রয়েছে 0.1, এটা রয়েছে 0.2, এটা রয়েছে 0.3, আর আমাদের k এখান থেকে পেয়ে যাবে। তাহলে এই ফর্মুলাতে ফাইন্ড k ইজিলি এখান থেকে k পেয়ে যাব। তো এরকম অঙ্ক কিন্তু এমসিকিউ তেও থাকে, এক নম্বরের প্রশ্ন থাকে, শুধুমাত্র বসালে হবে, তিনটে জায়গায় চারটে থাকতে পারে, দুটো থাকতে পারে। এখানে যেহেতু তিনটে আছে এই জন্য আমরা এটা প্রয়োগ করলাম। এর পরের যে প্রশ্ন রয়েছে সেই ক্ষেত্রে আমি বলি, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বইতে রয়েছে, আমি বলে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন তোমাদের নতুন বইতে, এই এডিশনের বই অর্থাৎ 2020 এডিশনের বইতে 711 পেজের एग्जांपल 1 এ এই টাইপের প্রশ্ন রয়েছে। তাহলে তোমরা সেইটা দেখে এটা করে নেবে। নেক্সট হচ্ছে 9। তো 9 এ মনে করো দেখো স্টিফেন সূত্র থেকে আমরা এটা কিন্তু জানি, সিগমা a t টু দি পাওয়ার 4 জানি। তো যখন এটাকে আমরা পরিবেশের উষ্ণতাকে যদি স্থান দিই তখন আমরা কেমন লিখতাম? বইতে অবশ্য আমরা T0 লিখেছি, তো এখানে আমি অঙ্ক করার জন্য সুবিধার জন্য 1 2 ধরছি। তো t টু দি পাওয়ার 4 - t1 টু দি পাওয়ার 4 পরিপার্শ্বের উষ্ণতাকে ধরে। তো এখানে যদি আমরা প্রশ্ন একটু দেখি, তাহলে আমাদের গোলক, সেই জন্য ক্ষেত্রফল কত হবে? একক ক্ষেত্রফল তো নেই, ক্ষেত্রফল ধরতে হবে, সেটা হচ্ছে 4πr²। তো এখানে একটা কথা বলে দিই যে r রয়েছে কত না আমাদের 20 সেন্টিমিটার রয়েছে, সেটা কিন্তু ব্যাস রয়েছে, সেখান থেকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করবে। আর T1 এবং T2 এর কথা যদি আমরা চলে আসি, তো একটা হচ্ছে কত 27 ডিগ্রি সেলসিয়াস, আর
T2 টা রয়েছে সেটা হচ্ছে কত, T2 রয়েছে 227 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অঙ্কটা করার সময় মাথায় এটা রাখতে হবে, এটাকে কেলভিনে করতে হবে। তো দুটোকেই তোমরা কেলভিনে করবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, সেলসিয়াসে রাখবে না, সিজিএস ভেবে কিন্তু রেখে দিও না। এবারে মান বসাবে, মান বসালেই তোমাদের কিন্তু যে বলেছে কত তাপ বিকীর্ণ করবে সেটা কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে। তো এটা মাথায় রেখো। আর কোশ্চেন নাম্বার 10 একই ভাবে স্টিফেনের সূত্র প্রয়োগ হবে। তো এই ক্ষেত্রে বলি, যেহেতু প্রশ্নে স্টিফেনের ধ্রুবক তো রয়েছে, তো স্টিফেনের ধ্রুবক 9 এর দাগেও ছিল, তো 10 এর দাগেও রয়েছে, কিন্তু একটা কথা এখানে বলি, বিকিরণ ক্ষমতার কথা বলা হয়েছে, যেটা আমরা এই ক্ষেত্রে 1 ধরে নিয়েছি। তো Q যদি আমরা বিকিরণ ক্ষমতার স্থান দিই অর্থাৎ এপসাইলন, তাহলে এইটা হয়। এবার দেখো এই প্রশ্নে যেটা আমাদের রয়েছে, এখানে তো পরিপার্শ্বিক উষ্ণতা বলে কোনো কিছু নেই, সেই জন্য আমরা কি করব, এই প্রশ্নে T2 বলে কিছু লিখতে হবে না, শুধুমাত্র চতুর্থ ঘাতের যে সূত্র ছিল সেটা লিখব। তো সব মানগুলো দেখো এখানে প্রশ্নে দেওয়া রয়েছে, প্রত্যেকটা মান 10 নম্বর সমীকরণে প্রশ্নতে 727 ডিগ্রি যে সেলসিয়াসটা রয়েছে টেম্পারেচার, সেইটাকে তোমরা কেলভিনে কনভার্ট করে নেবে, তারপরে মানগুলো বসিয়ে দেবে, তাহলে আর কোনো অসুবিধা থাকলো না। তাহলে এই ফর্মুলা প্রয়োগ করে করবে, আর বের করতে হচ্ছে কি, তাহলে বিকিরণ ক্ষমতা অর্থাৎ এপসাইলন। ঠিক আছে, বাকি সব মানগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমার প্রশ্নটা লক্ষ্য করে দেখো। কিউ এর মান রয়েছে কত, 300 জুল, সময় রয়েছে কত, প্রতি মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে করে নেবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এইভাবে প্রশ্নটা অ্যাপ্রোচ করবে। একই ভাবে আমাদের যে 12 দাগে যে প্রশ্ন রয়েছে সেটাও সেই স্টিফেনের, কিন্তু প্রতি একক ক্ষেত্রফল যেহেতু রয়েছে, তো আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। তো এখানে দেখো প্রশ্নে তোমাদের সব মানগুলো রয়েছে, শুধুমাত্র আমি একটা কথাই তোমাদের বলবো, যে তাপ ক্ষয় হারের কথা বলা রয়েছে যেহেতু, তো এই ক্ষেত্রে অনুপাত বের করতে বলেছে। একটা হচ্ছে 27 থেকে 727, তার মানে এই যে ফর্মুলাটা প্রয়োগ করবে, একবার T1 হচ্ছে 27 থেকে, এবার বলেছে কত, 727, সবগুলোকে কিন্তু কেলভিনে করবে। তারপরে আরেকবার কি করবে না, সেই 27 থেকে যেরকম 727 হলো, তবে 427 উষ্ণতা, তাহলে এই যে টেম্পারেচার ফলটা আমাদেরকে দেখাতে হবে, সেই টেম্পারেচার ফলটা কি করবে, পরের বার আবার সমীকরণে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এই সমীকরণটা বসানোর জন্য আমরা কি করতে পারি না, দুটোই তাই থাকবে, শুধু একমাত্র এখানে বলে দিই আমরা একটা এভাবে করতে পারি, যে T1 যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, আমরা একটা কাজ করি, আমরা পরিপার্শ্বের উষ্ণতা ধরে করি, তাহলে একটু সুবিধা হবে। কাজ করি এইভাবে করি, পরিপার্শ্বের উষ্ণতা আমরা কি করি না, আমরা এইভাবে করে নিই, দুটোর জন্য বের করে নিই একই সঙ্গে। তাহলে সিগমা T1 টু দি পাওয়ার 4 T0 টু দি পাওয়ার 4, আবার সিগমা, তাহলে আর কোনো অসুবিধাই থাকলো না, একই রকম T0 দুবারই থাকবে। সে T0 টাই হচ্ছে আমাদের পরিপার্শ্বের উষ্ণতা, সে T0 এর মানটাই কিন্তু লক্ষ্য করে যদি আমরা দেখি, সেই মানটাই কিন্তু দেওয়া রয়েছে, সেটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন। আর আমাদের যদি আমরা T1 এর মানের কথা বলি, কেলভিনে সরাসরি লিখে দিচ্ছি, তাহলে 1000 কেলভিন হয়ে গেল। আর T2 যদি বলি, তো সেটা যা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে 700 কেলভিন, 273 যোগ করে লিখলাম, কারণ দেখো এখানে প্রশ্নে বলাই রয়েছে 427 ডিগ্রি, 427 ডিগ্রির সঙ্গে 273 যোগ করলে 700 কেলভিনই হচ্ছে। তো এবার বসালে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4.27:1, যেহেতু আমরা এটা ভাগ আকারে লিখছি, তো এই জন্য এটা 1ই হবে, কারণ এটাকে ভাগ 4.27/1, কিছু নেই মানে বাই 1। তো জাস্ট ভ্যালু বসালেই হবে, পরিপার্শ্বের উষ্ণতা একই থাকছে, T1 টা আলাদা, যেহেতু প্রথমে দেখো প্রশ্নে T1 নি কেন আমরা বলছি, আর T1 প্রথমে কি বলেছে না, একটা 727 এর কথা বলা রয়েছে, তাই সেটাই T1 ধরছি, আর T2 কত ধরছি, 427 কে, সেই জন্য সেটা লিখছি আমরা 700। তো 13 দাগের খুব ভালো প্রশ্ন রয়েছে, তো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে, এরকম প্রশ্ন এন্ট্রান্সেও আমরা দেখেছি। তো এই প্রশ্ন যখন আমরা সমাধান করব, তো এইটাতে আমরা যেটা করছি, আমি ডায়াগ্রামটা ড্র করে দিলে তোমাদের একটু সুবিধা হবে। তো এই ক্ষেত্রে দেখো
এই ক্ষেত্রে দণ্ডগুলো রয়েছে মোট 5টা। তো প্রথম যে দেখতে পাচ্ছি এটাকে থিটা যদি ধরি তাহলে 180 70 ডিগ্রি সেলসিয়াস, আর শেষে দেখলাম 50 ডিগ্রি সেলসিয়াস। এবার জিজ্ঞেস করা হয়েছে সংযোগস্থলে তাপমাত্রা কত হবে। তো আমরা এখানে সংযোগস্থলে তাপমাত্রা যেহেতু থিটা ধরেছি, তাহলে তাপ পরিমাণের হার তো বুঝতেই পারছো একই হবে, ঠিক আছে? কারণ হচ্ছে একই হবে বলতে গেলে মোট যে যোগফল যদি আমি বের করি এই বিন্দুর সাপেক্ষে, সেটা কি হবে? টোটালটা 0, যেটা বের হবে সেটাই তো ঢুকবে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বের করব, তার মানে আমি সামটা যদি করি, তো এই সামটা আমি সরাসরি ফর্মুলা বসিয়ে বের করি। তো সেটা কত হবে? ka θ2 θ1 অর্থাৎ 0 θ বাই আমাদের এখানে যেহেতু প্রশ্নে কিছু দণ্ডের দৈর্ঘ্য সমান বলেছে, তাহলে আমরা এই বলবো। তো আবার আমরা আসি পরেরটায়। তো পরেরটায় যেহেতু আমাদের এখানে উষ্ণতা কত রয়েছে না, একদম উপরে যদি দেখি সেটা হচ্ছে 100 ডিগ্রি রয়েছে। তো সেটা এখান থেকে এখানে যদি তাপ আসার কথা ভেবে নিই আমি, এইটা আবার তারপরেরটাও এরকমই করব। আরো রয়েছে আমাদের 70 থেকেও রয়েছে, এল 50 থেকেও হবে একই ব্যাপার। মানে সবগুলো আমি ধরছি এখানে এসে জমা করছি আর কি, এরকম ধরছি আর কি। তো তাহলেই আমরা বুঝতে পারবো। তো মোটটা স্বাভাবিকভাবে 0 হবে। তো এখানে দেখো এই ka/l এটা তো কমন, তাহলে কি থিটাটা পাবো না? একটাই তো অজানা রাশি, কারণ এটা তো আর শূন্য হতে পারে না। তো শূন্য হবে যেটা কি ভেতরের যে যোগফলটাই শূন্য হবে। তো আমরা সেটাকেই সমাধান করছি। তো সেটাকে সমাধান করে যেটা পেয়েছি সেটা হচ্ছে কত? 60 ডিগ্রি সেলসিয়াস। তো এন্ট্রান্সে এরকম প্রশ্ন আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট নরমাল যেটা আমরা ফর্মুলা জানি সেটাই প্রয়োগ করতে হবে। সংযোজিত উষ্ণতা ধরে যে জায়গাটা উষ্ণতা ধরবো সেইখানেই সব তাপ আসছে এরকম করে নেবো। স্বাভাবিকভাবে এখানে কি আর আসবে তা? এই ক্ষেত্রে এটা 60 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে এদিকে যাবে, কিন্তু আমরা মোটটা ধরছি, তো মোটটা তো 0 হবে। তো সেই জন্য এটা 0 লিখতে পারছি। তো এইভাবে অ্যাপ্রোচটা করবে। আর 14 15 16 অত বড় অঙ্ক আমাদের খুব একটা কাজে লাগবে না। আমরা লাস্টের 3টে অঙ্কতে একটু সীমাবদ্ধ হই, সেটা হচ্ছে 17 18 19। তো 17 যে প্রশ্নটা রয়েছে তোমরাই করবে, আমি শুধু একটু ধরিয়ে দিই 17 আর 18 তে। তো এখানে কৃষ্ণবস্তু রয়েছে, প্রাথমিক উষ্ণতা, তথ্যগুলো তোমরা দেখো। তো এইখানে যা প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমি, তো এখানে প্রশ্নে যেহেতু বলা রয়েছে ক্ষেত্রফল রয়েছে, আর আমাদের এখানে 8 সেমি স্কয়ার ক্ষেত্রফল রয়েছে, আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা দেখো আপেক্ষিক তাপ রয়েছে কত? 0.1। তাহলে আমরা আর উষ্ণতা যদি আমরা এমনি একক উষ্ণতা বৃদ্ধির কথা যদি ভেবেও নিই, তো সেটা কত রয়েছে না, আচ্ছা দেওয়া রয়েছে উষ্ণতা 0.35। তার মানে আমরা Q যেটা পাবো কত কত রয়েছে? 32 গ্রাম। H সমান mst ফর্মুলা তোমাদের মনে আছে। আর টিও যেহেতু দেওয়া রয়েছে, কোন রেটে উষ্ণতা কমছে সেটা হচ্ছে 0.35, সরি 35 নয় 0.35, তাহলে অত ক্যালোরি। তো এই যে পরিমাণটা আমরা বের করছি আর কি, তো এটা এখানে কিন্তু একটা জিনিস বলা রয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলও দেওয়া রয়েছে। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে তার মানে কি ক্ষেত্রফল যত তার মধ্য দিয়ে সেই পরিমাণটা কিন্তু যাচ্ছে, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাচ্ছে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে না, কারণ ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে একটা, ঠিক আছে? তো এইবার আমরা বলি, তাহলে আমরা আইদার এটাকে লিখবে না, তাহলে এরকম করতে পারো t⁴ মাইনাস যে সূত্রটা আমরা প্রয়োগ করেছি একটু আগে এখানে কিংবা এখানে, এটা করবে। না হলে কি করবে, যেহেতু a ক্ষেত্রফলের জন্য রয়েছে, ক্ষেত্রফল রয়েছে 8 বর্গ সেমি, উভয় পক্ষকে a গুণ করেই লিখে দেবে। তাহলে এটাও q * a, কারণ কি ক্ষেত্রফল তো একক বলা নেই, তাহলে a বলে
চিন্তার কোনো ব্যাপার নেই, এমনি কেটে যাচ্ছে। তো দেখো এখানে তোমাদের মানগুলো যা দেখতে পাচ্ছি এখানে আমি মানগুলো রয়েছে, তো সেটা হচ্ছে T2 এর মানও রয়েছে, T1 এর মানও রয়েছে। তো T1 এর মান যেটা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আর T2 হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 573 কেলভিন, 273 কেলভিন। তো এখান থেকে শুধুমাত্র মান বসিয়ে সিগমাটা বের করা হবে, আর কোনো কাজ নেই। তো আশা করি তোমরা পারবে, শুধু মানটা বসিয়ে বের করবে, অবশ্যই সিজিএস এর। আর দুটো প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে আলোচনা করে আমরা শেষ করব ভিডিওটা। সেটা হচ্ছে তোমরাই সমাধান করতে হবে, পরেরটা তো খুবই সহজ রয়েছে, যেটা হচ্ছে 18 দাগে যে প্রশ্নটা রয়েছে ওটা ইজি প্রশ্ন একটা, স্টিফেনের সূত্রেরই প্রয়োগ। তো আমরা যেটা জানি Q হয় সিগমা A T⁴। তো A কত হয় না 4 পাই r স্কয়ার, তাহলে মান বসালে এটা কত আসবে r স্কয়ার T⁴। তো এখানে লক্ষ্য করে দেখো, আমি যদি এরকম লিখি তাহলে r1 স্কয়ার, দুজন যেহেতু দুবারের কথা বলা রয়েছে, তাহলে প্রশ্ন দেখো r1 হচ্ছে r, r2 হচ্ছে 2r, t1 হচ্ছে t, t2 হচ্ছে 2t। জাস্ট মান বসাও, তাহলে দেখবে কত পাবে না আমরা পাচ্ছি, যেটা বলেছে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা Q2 টা বের করব। Q1 কে আমরা প্রাথমিক ধরে নেব, তাহলে Q2 Q1, আর এখানে দেখবে মান বসানোর পর পাবে 64। তাহলে কত হচ্ছে 64 গুণ হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের 2021 সালে 11 অ্যানুয়াল এসাইনমেন্টে নাও আসতে পারে, কারণ যেহেতু সিলেবাসটা বাদ চলে গেছে তাহলে আসবে না, কিন্তু এন্ট্রান্সেও খুব কাজে লাগবে। 19 এর দাগে দেখো আবার ওইরকম একটা প্রশ্ন এসেছে, একটা 12 এ গেলে তোমাদের একটা ওয়েস্টার্ন ব্রিজ এরকম আছে। তো এটাও খুব ভালো প্রশ্ন, এন্ট্রান্সে বেশি কাজে লাগবে বলতে গেলে। তো একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি আমরা, তো তোমরাই সমাধান করবে, আমি জাস্ট ইকুয়েশনটা ফর্ম করে দিচ্ছি। তো এখানে a সরি এটা c রয়েছে বইতে না, b d, এই দণ্ডের পরিবাহিতাঙ্ক k5, এর k1 k3 k2 k4। এবার জিজ্ঞেস করা হয়েছে CD দণ্ডের মধ্যে কোন শর্ততে তাপ প্রবাহিত হবে না। আচ্ছা, CD দণ্ডের মধ্যে তাপ প্রবাহিত না হয়, তাহলে C বিন্দুর উষ্ণতা যদি থিটা c আর D বিন্দু যদি থিটা d ধরি, তো দুটো যদি সমান হয় তাহলে স্বাভাবিকভাবে তাপ প্রবাহিত হবে না, তাহলে এটা হতে হবে শর্ত। আর কি না, এই উষ্ণতা যাতে করে মনে রাখতে সুবিধা হয়, 1 2 হলে আমরা হয়তো ভুল হয়ে যেতে পারি কোনটা কাজ ছিল। আর থিটা d তো আগেই বলে দিয়েছি আমি, এটা লেখার দরকার নেই, থিটা d বলাই হয়ে গেছে। তো থিটা a থিটা b থিটা c আর থিটা d। তো এইবার যেটা রয়েছে, তো এখানে বলছে কি শর্তে হবে। আমরা ক্ষেত্রফল আমাদের জানা নেই, আমরা প্রথম দণ্ডের জন্য যদি করি k1 k, যে a ধরা যাবে না, মানে a একটা বিন্দু ধরা যায়, তাহলে ক্ষেত্রফলকে আমরা অন্য কিছু ধরি, আলফা ধরে নিই। আর কত তাহলে থিটা c, এদিকে তাপ প্রবাহের কথা যদি ধরি বাই d। তো এটা গেল আমাদের যদি ছবি দেখা হয় সবচেয়ে প্রথমে কিন্তু এটাই থাকছে। তো d টা আমি দণ্ডের দৈর্ঘ্য ধরলাম। নেক্সট আমরা চলে যাব, যেহেতু a বিন্দু তার পৌঁছাচ্ছে, এখান থেকেও পৌঁছাচ্ছে আমাদের, তাহলে এটা সমান কার সঙ্গে হবে k3 আলফা থিটা d মাইনাস থিটা a বাই d। এটা একটা সমীকরণ। এদিকে আসা যাক আবার থিটা c থেকে, যেটা আমাদের প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে, আমরা থিটা b থেকে c এর দিকে, এদিক থেকে এদিক, আবার থিটা b থেকে থিটা d এর দিকে, তাহলে আমরা কি বলতে পারি k2 আলফা থিটা b মাইনাস থিটা c বাই d। আর এটার জন্য করা যায় k4 আলফা থিটা b মাইনাস থিটা d বাই d। তাহলে এরকম দুটো সমীকরণ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এই দুটো সমীকরণকে তোমরা একটাই কাজ করবে, ভাগ করবে। ভাগ করলে আলফা আর ডি এগুলো কেটে যাচ্ছে, আর এগুলোর কথা থাকলে এর মধ্যে থিটা সি, এই যে রয়েছে থিটা সি, ওটাই থিটা ডি, তাহলে থিটা সি কে রেখে দাও, থিটা ডি গুলোকে থিটা সি করে দাও, ভাগ করো। ভাগ করলে ওই থিটা গুলো কোনোটাই থাকবে না, শুধুমাত্র এটা পাওয়া যাবে, k
k1 by k2 equals to k3 by k4। কারো যদি সন্দেহ হয় যে ভাগ করলে কি করে আসবে, বলি চারটে অজানা থাকতে পারে, কিন্তু থিটা ডির জায়গায় থিটা সি চলে আসবে, তারপরে ক্রস মাল্টিপ্লাই করবে, তাহলেই কিন্তু কমন নিলে ওটা কেটে যাবে। এইটা হচ্ছে শর্ত। তো এরকম প্রশ্ন কাজে লাগবে। এর মধ্যে দিয়ে তাপ যাবে না, কিন্তু এদের মধ্যে দিয়ে তো যাবে। ওই জন্য আমরা কি করছি, এখানে দেখবে সি থেকে এ আর ডি থেকে এ ধরছি। একই ভাবে এখানে তাপ এলো কি করে, এখান থেকে প্রবাহিত হয়েছে বলে ওই জন্য বি থেকে সি ধরছি, আবার বি থেকে ডি ধরছি। তো এখানেই শেষ হচ্ছে আমাদের আলোচনা তাপ সঞ্চালন সেট টু নিউমেরিক্যালস নিয়ে। তোমরা নিজেরা খাতায় পড়বে, ক্যালকুলেশন করে করে মিলিয়ে দেখবে। যদি কোনো উত্তর মিলতে সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু করে রেখেছি, উত্তর কিন্তু মিলছে, তবুও তোমরা একবার রিকনফার্ম করে নেবে। আর তাপ সঞ্চালন অধ্যায়ের সাথেই আমি শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে তাপ গতিবিদ্যা শুরু করব, এর পরের অধ্যায়। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে নতুন অধ্যায় নিয়ে আবার দেখা হবে। টিল দেন, বাই।